আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি একটি নতুন ফ্রি ক্লাসে। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করেছেন আমাকে একটু ইনফর্ম করবেন। আর সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, যত বেশি শেয়ার হবে তত রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আজকে ক্লাসটা হবে এক্সক্লুসিভ ক্লাস, মানে আজকে আমি আশা করি যে বিষয় পড়াবো এরকম শর্টকাট এবং এরকম ইফেক্টিভ ক্লাস আপনারা আর কখনো দেখেন নাই, বা এটা আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন। আমি একটু কমেন্টগুলো দেখতেছি। রাজু আহমেদ, নামাজের পর শুরু করলে, হ্যাঁ আমাদের শুরু হতে হতে নামাজ হয়ে যাবে। তারপরে হচ্ছে শাহাদাত হোসেন রাজীব, আজানটা এক কথা অসাধারণ। হ্যাঁ, আবিদা, মিষ্টি হালদার, সবাই একটু শেয়ার করে দেন, লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দেন যেন সবাই দেখতে পায়, সবাই দেখতে পায়, সবাই যেন দেখতে পায়। একটু শেয়ার ডান, শেয়ার করে কমেন্টে একটু শেয়ার ডান লেখেন। জাস্ট আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি, একটু সবাই এই কাজটা করেন, শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে রাখেন। আজকে আলোচনা হবে বাংলায় মুসলিম শাসন। তার আগে আমরা ভারতবর্ষে মুসলিম শাসনটা একটু দেখে নিব, কি টেকনিক, কি কৌশল অবলম্বন করে আমরা এই বিষয়গুলো জানবো। আপনারা আজকে দেখতে পারবেন, সাধারণ জ্ঞানের আসল মজাটা পাবেন আজকে ইনশাআল্লাহ। সবাই শেয়ার ডান করে লেখেন, সবাই শেয়ার ডান করে দেন, সবাই একটু শেয়ার ডান। খুব শীঘ্রই সার্কুলার আসতেছে, পড়ায় সবাই মনোযোগী হয়ে যান। আর আপনারা সবাই আমাদের এই পেজে ফ্রি ক্লাস পাবেন ইনশাআল্লাহ নিয়মিত। যদি সবাই শেয়ার করেন তাহলে পাবেন, নইলে পাবেন না কিন্তু। ওকে, তাহলে আমি ক্লাসে চলে যাই, মূল আলোচনায় চলে যাই। আমরা দেখব ভারতবর্ষের মুসলিম শাসন। আমাদের বাংলায় মুসলিম শাসন আছে, আমরা একটু ভারতবর্ষে মুসলিম শাসনটা দেখব, ঠিক আছে? ওকে, এই ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন হয় তরাইনের যুদ্ধের মাধ্যমে। আপনারা জানেন, গত একটা ফ্রি ক্লাস আমাদের ইনস্ট্রাক্টর মহোদয় স্যারের ক্লাসে দেখেছেন। 1191 সালের তরাইনের প্রথম যুদ্ধ হয়, আর 1192 সালের তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে পরাজিত করে ভারতবর্ষে মুসলিম শাসনের যাত্রা শুরু করে। ক্লিয়ার? ওকে, শুরু করার পরে থেকে আমাদের কি হইল, আমাদের ভারতবর্ষে মুসলমানরা কত দূর শাসন করেছে, কে কে শাসন করেছে, কে কে গুরুত্বপূর্ণ শাসক ছিল, আমরা এটা কিন্তু একটু দেখবো আজকে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই ভারতবর্ষে মুসলমানদের কয়েকটা সাম্রাজ্যে। বকশীগঞ্জ পৌরসভা থেকে শফিকুল ইসলাম শফিক, আপনার কমেন্ট পড়তেই হয়। আমি 2 মাস আগে বকশীগঞ্জে গিয়েছিলাম, অসাধারণ একটা শহর, আমার খুব ভালো লেগেছে শফিকুল। ওকে, তাহলে আমরা দেখব ভারতবর্ষে কোন কোন মুসলিম সাম্রাজ্য আধিপত্য বিস্তার করেছিল বা শাসন করেছে, আমরা এটা একটু দেখব। ওকে, তাহলে আমরা এটা মনে রাখার একটা কৌশল আবিষ্কার করেছি। এই কৌশলটা পুরোপুরি আমার, ইনভেন্টেড অর ক্রিয়েটেড বাই গোলাম সারওয়ার। সেটা কি? আমরা একটা শব্দ লিখব, শব্দটা হচ্ছে লিখলাম দেখতো শালু। আমরা আসি না, অনেককেই আমরা বলি এই দেখতো রাজীব, দেখতো সুমি, দেখতো নাসিমা, বলি না কে আসছে বা কি হচ্ছে, এটা আমরা বলি কিন্তু। ক্লিয়ার? ওকে, এটা আমরা বলি, তাই না? তাহলে এবার আমরা একটা মেন, তার নাম হচ্ছে শালু, আমরা বললাম দেখতো শালু, এটা আমরা বললাম। এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে একটু বলেন? প্রথমে এই ভারতবর্ষে যে মুসলমানরা শাসন করেছে, প্রথমে শাসন করেছে দাসরা, তারপরে হচ্ছে খলজি বংশ শাসন করেছে, এরপরে শাসন করেছে তুগলক বংশ। কে? তুগলক বংশ। শাহ সৈয়দ বংশ শাসন করেছে, আর লাস্টে হচ্ছে লুদি বংশ শাসন করেছে। ক্লিয়ার?
তাহলে ভারতবর্ষে মুসলমানদের সাম্রাজ্য ছিল কয়েকটি, মনে রাখার কৌশল দেখতো সালু দাস, খলজি, তুগলক, সৈয়দ, লুদি। ক্লিয়ার? আপনারা ভারতবর্ষের সাম্রাজ্য নিয়ে বিপদে পড়েন, আশা করি আপনারা এরপর থেকে বিপদে পড়বেন না। ওকে, এরপর থেকে আর আশা করি বিপদে পড়বেন না। কি খোলা দেখা যাচ্ছে, কিন্তু তো একটু পরপরই মানে হচ্ছে ফোনের ওই দিকে। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে ভারতবর্ষের সাম্রাজ্যগুলো মনে রাখার অসাধারণ একটা টেকনিক দেখতো সালু, মানে দাস, খলজি, তুগলক, সৈয়দ, লুদি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এর চেয়ে সহজ টেকনিক আছে? আর বাংলাদেশের কোনো বইতে বা বাংলাদেশের কোথাও এরকম টেকনিক দেওয়া নাই। সুতরাং আমাদের সাথে থাকেন, আপনিও সাধারণ কিছু শিখতে পারবেন, সাধারণ জ্ঞানের অসাধারণ কিছু শিখতে পারবেন। এবার দেখেন দাস বংশ কত থেকে কত সাল পর্যন্ত চলেছে? 1206 থেকে চলেছে 1290। তাহলে এটা শুরু হবে কত? 1290 থেকে। 1290 একটু ছোট করে লিখতেছি, জায়গা আমাদের কম। আচ্ছা, আরেকটা টেকনিক আছে। তাহলে 1206-তে শুরু হয়েছে, শেষ হয়েছে 1290। ওকে, এটা 1290-তে শুরু হয়েছে, শেষ হয়েছে কত? 1320। এটা শুরু হয়েছে তুগলক, শুরু হয়েছে 1414, সরি 1320 থেকে 1413। 1320 থেকে 1413। সৈয়দ বংশটা শুরু হয়েছে কত? 1414, তাহলে বা 1413 থেকে 1451। এবং এটা হলো 1451 থেকে 1526। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল, ইব্রাহিম লোদি ভার্সেস কার? ইব্রাহিম লোদি ভার্সেস বাবর। ওই যুদ্ধে বাবর জয় লাভ করেছিল, তাই না? এবং সেই যুদ্ধে বাবর জয় লাভ করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। স্যার বোর্ডের নড়তেছে খুব। আচ্ছা, নড়বে না, আমাদের ঠিক করা হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন? দাস, খলজি, তুগলক, সৈয়দ, লুদি দেখতো সালু। আপনারা এই যে মধ্যযুগের ইতিহাসগুলো পড়তে গিয়ে আপনারা অনেক বিপদে পড়েন, তাই না? এই বিপদ থেকে উদ্ধার পাবেন আপনারা ইনশাআল্লাহ, যদি এইভাবে মনে রাখেন। কথা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আপনারা যারা পরে যোগদান করেছেন তারা সবাই আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করেন, আবার একটু সবাই শেয়ার করে দেন তো। ওকে, তাহলে আমরা এই মুসলমান শাসনের কিছু পেয়ে গেলাম। এবার এই যে দাসের মধ্যে গুরুত্বপূর্ণ শাসক, তাদের অবদান, খলজির মধ্যে অবদান, তুগলকের অবদান, সৈয়দের অবদান, লুদির অবদান। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সৈয়দ, এইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আর এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, জাস্ট কোনো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট, ওই একটাই জানবো। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা এখনো শেয়ার করেন নাই তারা সবাই একটু শেয়ার করে দেন। তাহলে আমরা চলে যাব এবার দিল্লি সালতানাতের প্রথম যে যুগ, দাস যুগ। কেন এটাকে দাস যুগ বলা হয় জানেন? কারণ এখানে কুতুবউদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। এই কুতুবউদ্দিন আইবেক তিনি এই ভারতবর্ষে সাম্রাজ্য শুরু করেন বলে তাকে এই সাম্রাজ্যকে বলা হয় দাস সাম্রাজ্য। এই সাম্রাজ্যকে কি বলা হয়? দাস সাম্রাজ্য। ওকে, বা দাস আমল। ওকে, তাহলে আমরা কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে কিছু জানবো। তার আগে
তার আগে আমরা দাস সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ যে কয়েকজন শাসক আছে এই শাসক সম্পর্কে একটু জানবো। ওকে, এবার দাস সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু শাসক, তাদের আগে নামগুলো তো মনে রাখতে হবে। এই নামগুলো আমরা একটু মনে রাখার কৌশল দেখি। সেটা হলো, লিখলাম আমরা কুষারা। কুষারা, দেখেন কি মজার টেকনিক, কুষারা নাগি, কুষারা নাগি, কুষারা নাগি। দেখছেন আজকে খালি টেকনিক আর টেকনিক হবে ইনশাল্লাহ। কুষারা নাগি, কুষারা নাগি। এবার কুতে কি দেখেন, কুষারা নাগি, কুষারা নাগি। দেখেন আপনার কিছুই মুখস্থ করতে হবে না। তাহলে কুতুবউদ্দিন আইবেক, তাহলে দাস সাম্রাজ্যের প্রথম যিনি শাসক তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, তার নাম কুতুবউদ্দিন আইবেক। তাহলে দাস বংশের প্রথম শাসককে কুতুবউদ্দিন আইবেক, দাস সাম্রাজ্যের প্রথম শাসককে কুতুবউদ্দিন আইবেক। সাথে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, এই কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই শামসুদ্দিন ইলতুৎমিশ, ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। রাতে রাজিয়া, রাতে রাজিয়া যিনি সুলতানা রাজিয়া নামে পরিচিত, সুলতানা রাজিয়া। একটু পরে একটা কোশ্চেন করব, সুলতানা রাজিয়া। নাতে হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। গীতে গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন, মহান শাসক বলা হয় তাকে, গিয়াসউদ্দিন বলবন। দেখছেন কুষারা নাগি। আপনি তো খালি মানে ভুলে যান, বলেন কুতুবউদ্দিন আইবেকের পরে কে যেন, সুলতানা রাজিয়া কোন মানে কোন আমলের, মুঘল আমলের নাকি সুলতানি আমলের নাকি দাস আমলের নাকি লুদি আমলের, ভুলে যান না, আর কখনো ভুল হবে না। মজার টেকনিক। আপনাদের কাছে শুধু একটা জিনিসই চাই, একটু শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, বুঝে গেছে? এই ধরনের ক্লাস যদি আরও পেতে চান শেয়ার করেন। আর আমাদের এই যে প্রশ্নগুলো এই বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু আপনাদেরকে দেখাই। সাধারণ জ্ঞানের এই যে এই বইতে সুন্দর করে দেওয়া আছে। আর বইটা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের পেজে নম্বর দেওয়া আছে, আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর বাংলাদেশের সকল জেলায় বইগুলো পাওয়া যায় সমৃদ্ধ লাইব্রেরিগুলোতে। তাহলে কুষারা নাগি, কুতুবউদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা আপনারা বলেন তো, এই ভারতবর্ষের প্রথম মুসলমান নারী শাসককে, ভারতবর্ষের প্রথম মুসলমান নারী শাসক, প্রথম মুসলমান নারী শাসক, নারী শাসককে একটু বলেন তো, নারী শাসককে, প্রথম মুসলমান নারী শাসককে, ভারতবর্ষের প্রথম মুসলমান নারী শাসককে বলেন তো, একটু আমাকে একটু বলেন তো। এইখানেই আছে, এখানেই আছে, খালি আপনি একটু দৃষ্টিটা বোর্ডের দিকে দেন, উত্তর এখানেই আছে। আপনাদের কথাতে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে অ্যাক্টিভ মেম্বার আছে তার 60 জন মেম্বারকে আমাদের বই ফ্রি দেওয়া হয়েছে, তাদের নাম বোর্ডে সুন্দর করে দিয়ে দেওয়া হবে আজকে। এটার উপরে একটা লাইভ হবে আজকে রাত 9টায়, ঠিক আছে? যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে 60 কপি বই দেওয়া হয়েছে, 60 জনকে, তাদের নাম ঘোষণা করা হবে আজকে লাইভে 9টায়। আপনারাও অ্যাক্টিভ হন, আপনারাও এরকম সুবিধা পাবেন, ঠিক আছে? বিনামূল্যে বই। আর এই বইগুলো পড়লে, ভালো করে যদি পড়েন, আমি গ্যারান্টি দিচ্ছি চাকরি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়েস, অনেক উত্তর দেওয়া শুরু করেছেন। সুলতানা রাজিয়া, ভারতবর্ষের প্রথম নারী শাসকের নাম সুলতানা রাজিয়া, ভারতবর্ষের প্রথম নারী শাসকের নাম সুলতানা রাজিয়া। তিনি দাস সাম্রাজ্যের বা দাস বংশের শাসক ছিলেন, তিনি দাস বংশের শাসক ছিলেন। এবার আসেন আমরা এই যে দাস বংশের কিছু গুরুত্বপূর্ণ শাসক সম্পর্কে পড়লাম, এদের কিছু অবদান আমরা পড়ি, এদের কিছু অবদান আমরা পড়ি, এদের আমরা কিছু অবদান পড়ি, যে কে কি অবদান রেখেছিলেন সেটা আমরা একটু দেখব। প্রথমে শুরু হবে কুতুবউদ্দিন আইবেক দিয়ে। ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার এই কথাগুলো? খাতা কলম নিয়ে সবসময় বসতে হবে, আমি আগেই বলছি।
আমার ক্লাস খাতা কলম ছাড়া বসলে মিস করবেন। আমাদের বইগুলো দিতেন না, কেরা বলছেন নাহি? অবশ্যই দিতাম। আপনারাও অ্যাক্টিভ মেম্বার হয়ে যান, শেয়ার করেন, 10টা 15টা করে শেয়ার করেন, নিজের টাইম লাইনে রাখেন, তাহলে আপনাদেরও দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। যত অ্যাক্টিভ মেম্বার সবাইকেই দেওয়া হবে। এবার আমরা পড়ব কুতুবউদ্দিন আইবেক। আমাদের একজন বিখ্যাত শাসক কুতুবউদ্দিন আইবেক, তিনি ছিলেন একজন কৃতদাস। তিনি যেহেতু একটা সাম্রাজ্য স্থাপন করেছিলেন, এজন্য তার সাম্রাজ্যকে দাস সাম্রাজ্য বলা হয় বা তুর্কি সাম্রাজ্য বলা হয়। তুরস্কে তার জন্ম ছিল, তাই না? তাহলে আমরা একটু দেখি। জন্ম, এই ব্যক্তির জন্ম হচ্ছে তুরস্কে। কোথায়? তুরস্কে। জন্ম তুরস্কে। এই ব্যক্তিটি উপমহাদেশে প্রথম স্থায়ী মুসলমান শাসনের প্রতিষ্ঠাতা। উপমহাদেশের প্রথম স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। উপমহাদেশের প্রথম স্থায়ী মুসলিম উপমহাদেশের প্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উপমহাদেশের প্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে। এরপরে তার উপাধি, তিনি অনেক দান করতেন, দানশীলতার জন্য তাকে উপাধি দেওয়া হয় লাখ বক্স। তার উপাধি হচ্ছে লাখ বক্স। লাখ বক্স, তার উপাধি হচ্ছে লাখ বক্স। উপাধি হচ্ছে লাখ বক্স। ওকে। তিনি একটা জিনিস নির্মাণ করেন, বিখ্যাত কুতুব মিনার নির্মাণ করেন, নির্মাতা। তিনি হচ্ছে দিল্লির কুতুব মিনারের নির্মাতা। কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের নাম অনুসারে তিনি দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন। এই কয়েকটা তথ্যই বেশি ইম্পর্টেন্ট কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে। আইবেক বানানটা ভুল লিখছে, আপনারা কেউ কমেন্টে বলেনও নাই। কুতুবউদ্দিন আইবেক বলেছেন, থ্যাংক ইউ মহিনুর মনি। কুতুবউদ্দিন আইবেক নাকি কোরআনের এক পারা মুখস্থ করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আমি এই বিষয়ে জানি না, দুঃখিত, এটা হুজুররা বলতে পারবে। আমি এ বিষয়ে শুনি নাই কখনো যে তিনি এক পারা মুখস্থ করে দুনিয়াতে জন্ম নিয়েছিলেন কিনা। ওকে, তাহলে জন্ম হচ্ছে তুরস্কে। কুতুবউদ্দিন আইবেকের জন্ম তুরস্কে। তিনি যেহেতু তুর্কি ছিলেন, এই জন্য তার এই সাম্রাজ্যকে তুর্কি সাম্রাজ্য, আবার তিনি যেহেতু মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, এই জন্য তার সাম্রাজ্যকে দাস সাম্রাজ্য বলা হয়। উপমহাদেশে প্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠাতা। দানশীলতার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে লাখ বক্স, অনেক দানশীল ছিলেন। আর তিনি দিল্লির বিখ্যাত কুতুব মিনার নির্মাণ করেন, যে কুতুব মিনারটা দেখতে অনেক পর্যটক ভিড় করে, তাই না? আমার কথা ক্লিয়ার? লাস্ট বার বলতেছি, আপনারা যারা এখনো শেয়ার করেননি, প্লিজ দয়া করে একটু শেয়ার করে দিন। এটুকু বদান্যতা অন্তত দেখান। আপনাদের জন্য কষ্ট করে ক্লাস নেওয়া হচ্ছে, ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে উপকার করার জন্য, ঠিক আছে? আপনারাও একটু কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটা ক্লিয়ার কিনা আমাকে বলেন। 1210 সালে মারা যান, রাইট। আমরা সব তথ্যই মুখস্থ করব না, কারণ অনেক তথ্য আছে আমাদের, ঠিক আছে? এটুকু কি মানে আপনারা বুঝতে পেরেছেন? নোট ডান? নোট কি করেছেন বা এটা লেখা শেষ করেছেন কিনা বলেন? শেয়ার করছি তো, হ্যাঁ, থ্যাংক ইউ। যারা করেছেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা করেন নাই তারা করবেন। এরপর আমরা দেখব শামসুদ্দিন ইলতুৎমিশ। এই কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই ছিল শামসুদ্দিন ইলতুৎমিশ। মেয়ের জামাই ছিল শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেকের জামাতা, জামাতা মানে মেয়ের জামাই। ইনাকে বলা হয় দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ এই কুতুবউদ্দিন আইবেক অল্প কিছুদিন পরে মারা যান। 1206 সালে ক্ষমতা দখল করেন, 1210 সালে মারা যান। তাহলে দিল্লি সালতানাতের মানে দিল্লিকে কেন্দ্র করে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল মুসলমানদের, সেই দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো এই শামসুদ্দিন ইলতুৎমিশ। পরিচয়, তার পরিচয় হচ্ছে তিনি
তিনি কি বলেন, বলেন না কেন? এই কুতুবউদ্দিন আইবেকের জামাতা। কুতুবউদ্দিন আইবেকের, কুতুবউদ্দিন আইবেকের, কুতুবউদ্দিন আইবেকের, আইবেকের জামাতা। জামাতা মানে মেয়ের জামাই, জামাতা। ওকে, এবার তার উপাধি হচ্ছে, উপাধি, এই ভদ্রলোকের উপাধি হচ্ছে সুলতান আজম বা শ্রেষ্ঠ সুলতান। সুলতান আজম, সুলতান ই আজম, সুলতান আজম, সুলতান আজম। ওকে, ভারতবর্ষে তিনি প্রথম মুদ্রা চালু করেন। ভারতে তিনি প্রথম, ভারতে তিনি প্রথম মুদ্রা, ভারতে তিনি প্রথম মুদ্রা চালু করেন। ভারতে তিনি প্রথম মুদ্রা চালু করেন। ভারতে তিনি প্রথম মুদ্রা চালু করেন। ওকে, বাস এই চারটা তথ্য মনে রাখবেন। তাহলে শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই বা জামাতা। তার উপাধি ছিল সুলতানি আজম। আর তিনি ভারতবর্ষে প্রথম মুদ্রা চালু করেন, ভারতবর্ষে প্রথম মুদ্রা প্রচলন করেন বা চালু করেন। কথা ক্লিয়ার? অসাধারণ ক্লাস, শারমিন বলেছেন, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, মাঝে মাঝে ভোট কাঁপে, আজকে একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু ওইভাবে দেখে নেন, আমি তো বলতেছি। হ্যাঁ, ওকে। ভারতবর্ষে প্রথম কে মুদ্রা চালু করেন? সবাই একটু কমেন্টে জানান। ভারতবর্ষে প্রথম কে মুদ্রা চালু করেন একটু জানান, আমাকে একটু জানান প্লিজ। ওকে, এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ। আপনারা এইভাবে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার মনোবল বেড়ে যায়। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? ক্লিয়ার কিনা বলেন? সালতানাত মানে কি? সালতানাত হচ্ছে এই দিল্লিকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য চলেছে। আমরা বলি না সাম্রাজ্য, এটারই আরবি নাম বা হচ্ছে ইসলামী নেম হচ্ছে সালতানাত। অর্থাৎ একটা রাজধানীকে কেন্দ্র করে যখন সাম্রাজ্যটা পরিচালিত হয় ওটাকে বলা হয় সালতানাত। ওকে, এবার সুলতানা রাজিয়া, সুলতানা রাজিয়া তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। সুলতানা রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। তিনি ইলতুৎমিশের, তার মানে কুতুবউদ্দিন আইবেকের নাতি, তাই না? তিনি ইলতুৎমিশের, শামসুদ্দিন ইলতুৎমিশ, ইলতুৎমিশের কন্যা। আরেকটা তথ্য আমাদের এখানে জানতে হবে, ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। এটা ইম্পর্টেন্ট। আপনি শুধু মনে করেন না বা এই যে শেখ হাসিনা, খালেদা জিয়াই ভারত বাংলাদেশের প্রথম মহিলা শাসক, তা না। এটা কিন্তু সুলতানি আমলেও মহিলা শাসক ছিল। ঠিক আছে? তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা, ভারতবর্ষের প্রথম মহিলা শাসক, তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। ভারতবর্ষের প্রথম শাসক সুলতানা রাজিয়া। তিনি 1236 সালে সিংহাসনে বসেন। তিনি 1236 সালে সিংহাসনে বসেন। বাস এই তিনটা তথ্য জানলেই হবে, আর বেশি জানার দরকার নেই। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ওগুলো আমরা পড়ব। তিনি 1236 সালে সিংহাসনে বসেন। 1236 সালে সিংহাসনে বসেন। ক্লিয়ার? তাহলে কোনটা কোনটা বেশি মনে রাখবেন আমি একটু মার্ক করে দেই। কোন শব্দগুলো ইম্পর্টেন্ট? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? সালাতুন, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। জিকে টেকনিক গুরু বলছে সুমি আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে। ওকে,
আমরা একটু দ্রুত যাব, কারণ আমাদের আরেকটু পড়তে হবে, আবার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। 15 মিনিট রাখবো প্রশ্ন প্র্যাকটিসের জন্য। ওকে, এরপর আমরা দেখব এখন, সেটা হলো নাসিরউদ্দিন মাহমুদ শাহ। খুবই অল্প তথ্য, কম গুরুত্বপূর্ণ বটে, ঠিক আছে? তারপর আমি একটু বলে দিচ্ছি। নাসিরউদ্দিন মাহমুদ শাহ কম গুরুত্বপূর্ণ, বেশি সময় নেব না এখানে। ওকে, নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন একজন ধর্মপ্রাণ বা একজন ধর্মভীরু শাসক। তিনি টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তিনি টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তিনি টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। ওকে, আর তার উপাধি ছিল ফকির বাদশাহ। তিনি বাদশাহ হয়েও ফকিরের মতো জীবন যাপন করতেন বলে তাকে ফকির বাদশাহ বলে উপাধি দেওয়া হতো। ফকির বাদশাহ কিন্তু ফকিরের মতো। এই তথ্যগুলো একটু কম ইম্পর্টেন্ট, এর জন্য বেশি সময় নেব না। আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন, লেখার দরকার নাই। ওকে, ক্লিয়ার? স্যারের দৃষ্টি আকর্ষণ করছে হযরত আলী। হ্যাঁ বলেন, কি দৃষ্টি আকর্ষণ করছেন বলেন একটু। হযরত আলী বলেন। ওকে, এটা বেশি সময় নেব না, কিন্তু এটা বন্ধ করে দেবো, কারণ হলো যে এটা একটু কম ইম্পর্টেন্ট। এরপর আমরা গিয়াসউদ্দিন বলবন। ওকে, গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন ছিলেন অত্যন্ত শিক্ষা অনুরাগী, মানে শিক্ষায় পৃষ্ঠপোষকতা করতেন। শিক্ষা অনুরাগী গিয়াসউদ্দিন বলবন। এরপর তিনি গুণীজনের পৃষ্ঠপোষকতা করতেন। কে গুণীজনের পৃষ্ঠপোষকতা করতেন? গিয়াসউদ্দিন বলবন। তাহলে তিনি গুণীজনের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি গুণীজনের পৃষ্ঠপোষকতা করতেন। তার একটা বিখ্যাত পলিসি ছিল, নীতি ছিল। তার বিখ্যাত নীতির নাম ছিল আয়রন অ্যান্ড ব্লাড পলিসি। এটাই আসে পরীক্ষা বেশি। আয়রন অ্যান্ড ব্লাড পলিসি। ওকে, এবার তার একটা উপাধি ছিল মহান শাসক। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, কার উপাধি মহান শাসক বা মহান শাসক নামে ইতিহাসে কে পরিচিত? সেটা হলো গিয়াসউদ্দিন বলবন। আর তার একজন বিখ্যাত তার রাজদরবারের বিখ্যাত কবি ছিল আমির খসরু, যিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত। আমির খসরু তোতা পাখি নামে পরিচিত ছিল। ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। ঠিক আছে, এটাও প্রশ্ন আসে যে আমির খসরু কি নামে পরিচিত? তোতা পাখি নামে পরিচিত। আমির খসরু কি নামে পরিচিত? তোতা পাখি নামে পরিচিত। কথা ক্লিয়ার? হ্যাঁ, মহিনুর মনি লার্নিং স্কুল মানে অসাধারণ, রাইট, ঠিক বুঝেছেন আপনি। অনেক সুন্দর লাগছে ক্লাস করতে আপনার, সুপার ক্লাস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। রক্তপাত ও কঠোর নীতি মানে যারা অন্যায় করতো তাদের প্রতি এই গিয়াসউদ্দিন বলবন ছিলেন কি? আপোষহীন। ওকে,
ওকে, দাস বংশের পরে খলজি বংশ। কি বংশ? খলজি বংশ। এইরকম ক্লাস মিস করা মানেই লস। থ্যাংক ইউ ফারজানা ঋতু, থ্যাংক ইউ ভেরি মাচ। স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ আমাদের একটু শেষ করতে হবে তো। আর 10 মিনিট আমি ক্লাস নিতে পারবো, তারপরে তো প্রশ্নতে চলে যেতে হবে আমাদের। ওকে, দাস বংশের পরে কি আছে? খলজি। খলজি, আপনাদের কি মনে আছে বিখ্যাত পলাতক নেতা ওবায়দুল কাদের? সে কি বলতো? জ্বালারে জ্বালা। এই জ্বালারে জ্বালা দিয়েই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। মনে করলেন আমরা লিখলাম জ্বালা, জ্বালা। এখন আমি যদি এটার মধ্যে একটু আকার দিয়ে দেই, আকার, তাহলে কি হইলো? জ্বালা, একই হইলো। মানে এই যা, তারপরে এখানে কি দিয়ে দিলাম? আলা। তাহলে কি কেন লিখেছি? উদ্দেশ্য তো আছে একটা। যাতে হচ্ছে জালালউদ্দিন খলজি, খলজি বংশের 2 জন শাসক ইম্পর্টেন্ট, জালালউদ্দিন খলজি, আরেকটা হচ্ছে আলাউদ্দিন খলজি। এদের মধ্যে শুধু আলাউদ্দিন খলজিটা মনে রাখবো আমরা। যাতে জালালউদ্দিন খলজি আর আতে হচ্ছে আলাউদ্দিন খলজি। এই যে আ, এই আ মানে হচ্ছে আলাউদ্দিন খলজি। তাহলে খলজি বংশের 2 জন শাসক, একজন হচ্ছে জালালউদ্দিন খলজি, আরেকজন হচ্ছে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। তাহলে কি আসে এটা আমরা একটু দেখব। একজন জালালউদ্দিন খলজি আর একজন আলাউদ্দিন খলজি, প্রশ্ন আসবে আলাউদ্দিন খলজি থেকে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেতাদের ডায়লগ থেকেও কিছু প্রশ্ন পাবো, তাই না? কিছু টেকনিক পাবো। ঠিক আছে? ওকে, হ্যাঁ এইভাবে আপনারা লিখবেন, যাতে জালাউদ্দিন খলজি আর আলা, আলা মানে আলাউদ্দিন খলজি, আলা মানে আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? স্ক্রিনশট দিবেন দ্রুত আমাকে। কি অন্তরে জ্বালা, রাইট, ওইটা দাও, আপনি মনে রাখতে পারেন। ঠিক, ওকে। ওকে, এবার আলাউদ্দিন খলজি সম্পর্কে আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায়। এই জন্য শুধু আলাউদ্দিন খলজি সম্পর্কে জানবো, জালালউদ্দিন খলজি এতটা বেশি ইম্পর্টেন্ট নয়। তাহলে আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি কি কি তথ্য আসতে পারে আলাউদ্দিন খলজি সম্পর্কে একটু আমরা দেখব। আমাদের বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ সুলতান। তাহলে আমরা লিখব ইবনে বতুতার মতে, ইবনে বতুতার মতে, বতুতার মতে তিনি ভারতের শ্রেষ্ঠ সুলতান। ইবনে বতুতার মতে তিনি ভারতের শ্রেষ্ঠ সুলতান। তিনি ভারতের বা ভারতবর্ষের শ্রেষ্ঠ সুলতান। কার মতে? ইবনে বতুতার মতে। আপনারা ইবনে বতুতাকে চিনেন, তিনি ভারতবর্ষে এসেছিলেন, বাংলায় এসেছিলেন পর্যটক হিসেবে, মরক্কোর পর্যটক। ওকে, তার বিখ্যাত কিছু অবদান আছে, তার বিখ্যাত কিছু অবদান আছে। অবদানের 1 নাম্বার অবদান হচ্ছে, যেহেতু বিখ্যাত শাসক, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করেন, মানে দ্রব্যের মূল্যটা মানুষের নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, নিয়ন্ত্রণ করেন। আরেকটা কি করেন? দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেন। দিল্লির আলাই দরওয়াজা একটা বিখ্যাত স্থাপত্য শিল্প। আলাই দরওয়াজা নির্মাণ করেন। দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেন, নির্মাতা দিয়ে দিলাম, দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজার নির্মাতা। আর তিনি ভারতে মোগল আক্রমণ ঠেকান, মঙ্গল আক্রমণ ঠেকান, মঙ্গলই লিখে দেই, বুঝতে পারবেন। মঙ্গল আক্রমণ ঠেকান, মঙ্গলরা আক্রমণ করেছিল ভারতবর্ষ, সে মঙ্গল আক্রমণ ঠেকান, মঙ্গল আক্রমণ ঠেকান, তিনি মঙ্গল আক্রমণ ঠেকান, মঙ্গল আক্রমণটা প্রতিহত করেন। তাহলে কি ইবনে বতুতার মতে তিনি দিল্লির শ্রেষ্ঠ সুলতান ছিলেন, ভারতের শ্রেষ্ঠ সুলতান ছিলেন, আর তার অবদান হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আর আলাই দরওয়াজা নির্মাণ করেন, মঙ্গল আক্রমণ ঠেকান। ভারতে
মঙ্গল আক্রমণ ঠেকান এই আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? এরপর আমরা দেখব তুগলক, একটা তথ্য জানবো তুগলক সম্পর্কে। মোহাম্মদ বিন তুগলক একজন শাসক ছিল, তার আমলে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। আর লুদি সম্পর্কে জানবো যে ইব্রাহিম লুদির সাথে কার যুদ্ধ হয়, এই যে পানিপথের যুদ্ধ হয় বাবরের। দুইটা তথ্য আমরা একটু লিখে দিব। ওদের শাসক সম্পর্ক টেকনিক আমার কাছে আছে, কিন্তু আমি দিব না। কারণ কি, যে ওটা ইম্পর্টেন্ট না, ওটা একটু মনে রাখার দরকার নেই, কারণ ওটা মনে রাখতে যায় আপনাদের ভুল হবে। ঠিক আছে? আমরা 5-6 মিনিট ক্লাস নিয়ে প্রশ্ন পর্বে চলে যাব। ঠিক আছে? ওকে। এবার তুগলক বংশ থেকে একজন ইম্পর্টেন্ট, তুগলক, মোহাম্মদ বিন তুগলক। একটা তথ্য শুধু লিখে রাখেন, মোহাম্মদ বিন তুগলক এর আমলে 1333 সালে ইবনে বতুতা ভারতে আসেন। বাস এই তথ্যটুকু একটু মনে রাখেন। এই তথ্যের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো এই যে 1333 সালে কার আমলে, মোহাম্মদ বিন তুগলকের আমলে কে আসেন, ইবনে বতুতা আসেন। এটা ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে? ওকে। লুদি বংশের শাসকদের পড়াবো না, পানিপথের যুদ্ধটা দেখাবো, আর মুঘল সাম্রাজ্য মনে রাখার কৌশল আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে। দিল্লি সালতানাতের পরে আসে মুঘলরা। কে আসে? মুঘলরা আসে। ওকে, অসাধারণ টেকনিক। হ্যাঁ, থ্যাংক ইউ। সালাউদ্দিন, যাতে সাবেক প্রেমিকের কথা। ওকে। ওকে, এটা কি আমরা বন্ধ করতে পারি? হ্যাঁ স্যার, এভাবে কয়দিন ক্লাস করাবেন? আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি ক্লাস। আমরা একটু লুদি বংশটা একটু দেখি, হালকা একটু দেখি, কারণ এটা পরবর্তী কাজে লাগবে। তো আমরা একটা টেকনিক শিখি, সেটা হলো বাসি খাবার। একদিনের খাবার আরেকদিন রেখে দিলে বাসি হয়ে যায় না? সেই বাসি কি বোঝা যাচ্ছে বাসিতে? এখানে লুদি বংশের শাসককে আমরা বুঝবো। বুঝে গেছে? তাহলে বাতে হচ্ছে বাহালুল লুদি। তাহলে লুদি বংশের প্রথম শাসকের নাম বাহালুল লুদি। সিতে সিকান্দার লুদি। আর ইতে হচ্ছে ইব্রাহিম লুদি। ইতে কি লুদি? ইব্রাহিম লুদি। এই যে ইব্রাহিম লুদি ছিল শেষ শাসক, লুদি বংশের শেষ শাসক। লুদি বংশটাও মুসলিম সাম্রাজ্যের অংশ। এই ইব্রাহিম লুদির কাছ থেকে ক্ষমতাটা নিয়ে গেল কে বলেন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কিভাবে নিল? পানিপথের যুদ্ধের মাধ্যমে। কিভাবে নিল? পানিপথের যুদ্ধের মাধ্যমে। ওইটাই আমরা একটু দেখব। ক্লিয়ার? একটা সাম্রাজ্যের শাসক মনে রাখাও কঠিন হবে না, এটা দায়িত্ব আমার। শুধু আপনার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করা। ঠিক আছে? আর বেশি বেশি শেয়ার করা। আমার ইয়েতে যদি ভিউ না হয় তাহলে কিন্তু আমার ক্লাস নেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, তাই না? ওকে, ক্লিয়ার? তাহলে এই ইব্রাহিম লোদি শেষ শাসক ছিল, তার কাছ থেকে ক্ষমতা নিয়ে গেল মুঘল শাসকরা। তাহলে মুঘল আমল কিভাবে শুরু হয়? যুদ্ধের মাধ্যমে। কি যুদ্ধ? পানিপথের যুদ্ধ। কি যুদ্ধ? পানিপথের যুদ্ধ। কয়টা যুদ্ধ হয়? 3টা যুদ্ধ হয়। একটু আমরা দেখব, মনে রাখার চেষ্টা করব। সেটা হলো
যুদ্ধ, সাল, প্রতিপক্ষ, বিজয়ী। তাহলে যুদ্ধ একটু ছোট করে লিখতেছি, যুদ্ধ, সাল, প্রতিপক্ষ, আর হলো বিজয়ী, প্রতিপক্ষ আর বিজয়ী। ওকে, তাহলে যুদ্ধ, প্রথম যুদ্ধ 1526, প্রতিপক্ষ হলো বাবর ভার্সেস লুদি, ইব্রাহিম লুদি। তাহলে আমি শুধু ইব্রাহিম লিখব, একটু আগেই লুদি বংশ সম্পর্কে জানলাম, তাই না? ইব্রাহিম লুদি। জয়ী হয় কে? সবসময় মনে রাখবেন, পানিপথের প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয় মুঘল সাম্রাজ্যের শাসকরা। দ্বিতীয় যুদ্ধটা হয় 1556 সালে। ওকে, কার সাথে কার যুদ্ধ হয়? যুদ্ধটা হয় আকবরের সেনাপতি বৈরম খান ভার্সেস হিমু। বৈরম খানের সাথে হিমুর যুদ্ধ হয়। যুদ্ধে কে জয়লাভ করে? বৈরম খান, আকবরের সেনাপতি বৈরম খান জয়লাভ করে। ওকে, এবার তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। কে জয়লাভ? প্রতিপক্ষ আহমদ শাহ আবদালি ভার্সেস কে? মারাঠা সাম্রাজ্যের সাথে। এই যুদ্ধেও আবদালি জয়লাভ করে, আবদালি। বাস, এই ছকটা মনে রাখতে পারলে আপনারা ক্লিয়ার। আর মুঘল শাসকদের মনে রাখার কৌশলটা আমি দেখাবো, ঠিক আছে? কৌশলটা দেখায় আমরা বাংলায় মুঘল শাসন বা বাংলায় মুসলিম শাসন ধারাবাহিকতাটা আমরা একটু পড়াবো, ঠিক আছে? পরে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তাহলে পানিপথের 3টি যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয় 1526 সালে, বাবর ভার্সেস ইব্রাহিম লোদি, বিজয়ী হয় বাবর। দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে, বৈরম খান ভার্সেস হিমু, বৈরম খান জয় লাভ করে। তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে, আহমদ শাহ আবদালি ভার্সেস মারাঠা, যুদ্ধে জয় লাভ করে আবদালি। ক্লিয়ার? সাইমা হোসেন, প্রতিদিন ক্লাস হবে? হ্যাঁ, রেগুলার ক্লাস হবে। আতিয়া খানম, হ্যাঁ, থ্যাংক ইউ। নোট ডান্সার ফারজানা ঋতু, থ্যাংক ইউ। বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, ওটা বলবো না, আমি আরেকটা টেকনিক বলবো। আপনারা সবাই একটু এটা ক্লিয়ার কিনা বলেন, স্ক্রিনশট দিয়ে রাখে দেন। স্ক্রিনশট ডান কিনা বলেন, ডান হইলে ডান লেখেন, কমেন্টে ডান লেখেন, একটু কমেন্টে ডান। ক্লিয়ার হইলে ডান লেখেন, ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে ডান লেখেন। কি বাবার হইলো একবার জ্বর? নো 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 নো, মিহির টিকের ওটা না। আচ্ছা, আমি কি লিখি দেখেন। আচ্ছা, মুঘল আমলটা চলে কত সাল থেকে কত সাল? এটা একটু দেখেন। 1526 থেকে শুরু হয়ে চলে আপনার একদম 1757 পর্যন্ত, মানে না সরি 1757। এখানেও মানে মুঘল শাসক ছিল দিল্লিতে, কিন্তু বাংলায় ছিল নবাবী আমল। আচ্ছা, যাই হোক, পরে তো 1757 সালে কোম্পানি দখল করে নেয়। শাসকদের মনে রাখার কৌশল আমরা একটা জিনিস লিখব, বাহু আজ সাজাও লিখতে হবে। তাহলে দেখেন তো এবার, বা হু আজ আজ সাজা আও। এবার দেখেন মিলে কিভাবে মিলে। বাতে বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হতে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, বাবরের ছেলে। আতে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, হ্যাঁ, আতে আকবর। জতে জাহাঙ্গীর, আর সাথে শাহজাহান, সম্রাট শাহজাহান। আতে আওরঙ্গজেব।
আওরঙ্গজেব। অল আর ক্রিয়েটেড বাই অর ইনভেন্টেড বাই গোলাম সারোয়ার। এটা কোনো কপি নকল টকল কিছু না, আমারটা দেখে হয়তো কেউ লিখতে পারে। বুঝে গেছে? স্যার আমি লিখতেছি, স্যার একটু দেরি করে মুছবেন। হ্যাঁ অবশ্যই। তাহলে বাহু আজ সাজাও, বাহু আজ সাজাও মানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। ওকে, ক্লিয়ার? স্যার আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই দোয়াগুলো যখন আপনারা করেন তখন মনে হয় যে শিক্ষক জীবন সার্থক। বুঝে গেছে? ওকে, স্ক্রিনশট দিয়ে রাখেন। ডান। ওকে, থ্যাংক ইউ। যাদের হয়েছে তারা একটু ডান লেখেন, কমেন্টে ডান লেখেন। যাদের হয়েছে তারা কমেন্টে ডান লেখেন। হয়েছে কমেন্টে ডান লেখেন। ওকে, এবার এই যে আসল কাহিনীতে আসি, বাংলায় মুসলিম শাসন, এগুলো আমরা দেখলাম ভারতবর্ষে মুসলিম শাসন। এখন আমরা দেখব বাংলায় মুসলিম শাসন। এই যে ভারতবর্ষে আগে ইসলাম আসছে, তারপরে বাংলায় আসছে। দেখেন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা যখন জয় করলেন, তখন থেকে বাংলায় মুসলিম সাম্রাজ্য বা মুসলিম শাসন শুরু হলো। কিভাবে শুরু হলো একটু দেখেন। পরে দিল্লির সুলতানেরা এখানে দখল করেছিল, অনেক কিছু হয়েছে, আমরা একটু দেখি। বাংলায় মুসলিম শাসন মনে রাখার একটা কৌশল আপনাদেরকে দিব। সে কৌশলটা হলো এরকম, সেটা হলো যে আমি একটা জিনিস লিখব, তুষ। ধানকে যখন মারাই করবেন সেটা হয়ে যায় তুষ, কিছু তুষ থাকে। তুষ ওটা আবার বাছতে হয়, ভাত খাওয়ার জন্য চালটাকে পরিষ্কার করতে হয়। তাহলে তুষ বাসন, তুষ বাসন। বাংলায় মুসলিম সাম্রাজ্য পড়তেছে। তাহলে তুতে কি? তুর্কি শাসন। এই বাংলায় তুর্কি শাসন চলেছে, তুর্কি শাসন। এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি একজন তুর্কি শাসক ছিল। তারপরে হচ্ছে ঠিক আছে, শতে কি? সুলতানি আমল। স্বাধীনভাবে সুলতানরা 200 বছর শাসন করেছে। সুলতানি শাসন, আমরা সালগুলো দেখব। তারপরে বাতে 12 ভূঁইয়া, 12 ভূঁইয়ারা এখানে বাংলা শাসন করেছে, তাদের রাজধানী ছিল সোনারগাঁও। ওকে, সুতে সুবেদারি, মুঘলদের প্রতিনিধিরা বাংলায় এসেছিল শাসন করতে, তাদের শাসন আমলটাকে সুবেদারি আমল বলা হয়। এরপরে নবাবী আমল, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদ আলী খান, সিরাজউদ্দৌলা, তাই না? নবাবী শাসন, নবাবী শাসন। তাহলে কত সাল থেকে কত সাল আমরা একটু দেখি। 1204 থেকে 1338। এবার 1338 থেকে 1538, মানে 200 বছর। 12 ভূঁইয়া, এটা তারা বিচ্ছিন্নভাবে কিছুদিন শাসন করেছে। সুবেদারি আমলটা চলেছে 1576 থেকে, মানে আকবরের দিল্লি থেকে প্রতিনিধি পাঠাইছিল এবং জাহাঙ্গীর পরে প্রতিনিধি পাঠাইয়া 1576 থেকে সুবেদারি শাসনটা চলেছে 1717 পর্যন্ত। 1717 পর্যন্ত। আর নবাবী শাসনামলটা ছিল 1717 থেকে 1757, মানে ইংরেজ আসার আগ পর্যন্ত। ওকে, তাহলে বাংলায় মুসলিম শাসন মনে রাখার কৌশল তুষ বাসন। তুষ বাসন মানে তুর্কি, সুলতানি, 12 ভূঁইয়া, সুবেদারি, নবাবী। এইখান থেকে একটা প্রশ্ন আসে যে বাংলায় সুলতানরা কত বছর শাসন করেছে, স্বাধীনভাবে কত বছর শাসন করেছে। এই প্রশ্নের উত্তরটা আপনি এখানে পেয়ে যাবেন। 1338 থেকে 1538 পর্যন্ত। কথা ক্লিয়ার? বেস্ট ক্লাস স্যার। হ্যাঁ, যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে আমি শুধু একটা রিকোয়েস্টই করব, কোনো ব্যক্তি যেন শেয়ার না করতে ভুল না করেন। মানে এগুলো সবারই জানা উচিত, সবারই জানা থাকা দরকার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার?
স্যার আজ ক্লাস করতে পারছি না, ডাক্তারের কাছে যাচ্ছি। হ্যাঁ যান, সুস্থ হন। একটা আমল পরেই আমরা শেষ করব, সুলতানি আমল। এটা কিন্তু মুসাইলাম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলেন, কমেন্টে ক্লিয়ার লেখেন। ক্লিয়ার যাদের হয়েছে কমেন্টে ক্লিয়ার লেখেন, কমেন্টে ক্লিয়ার লেখেন। ওকে, তাহলে আমরা শুধু সুলতানি আমলটা দেখি, অন্য আমলগুলো আরেক সময় একটু দেখব। সুলতানি আমল, সুলতানরা স্বাধীনভাবে কয়শো বছর শাসন করেছে জানেন? 1338 থেকে 1538, মানে 200 বছর। সুলতানরা 200 বছর স্বাধীনভাবে শাসন করেছে। মনে রাখার কৌশল, ওকে, মনে রাখার কৌশল, কারা কারা শাসক ছিলেন? হ্যাঁ, মনে রাখার কৌশল হচ্ছে ফসা আ, ফসা আ। মনে রাখার কৌশল দেখেন, ফতে হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ। তাহলে প্রথম স্বাধীন সুলতানকে, যেহেতু এটা স্বাধীন আমল ছিল, তাহলে প্রথম স্বাধীন সুলতানকে ফখরুদ্দিন মোবারক শাহ। তার আমলে কিন্তু ইবনে বতুতা বাংলায় এসেছিলেন, মনে আছে? ফখরুদ্দিন মোবারক শাহ, সাথে শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি একজন বিখ্যাত শাসক ছিলেন, বাংলাদেশটাকে প্রথম কি করেন? সুসংগঠিত করেন, অর্থাৎ তাকে প্রথম জাতীয়তাবাদী নেতা বলা হয়। ঠিক আছে, তার উপাধি শাহী বাঙ্গাল, শাহ-ই বাঙ্গাল ইলিয়াস শাহ। ওকে, লাস্ট হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, তাকে শ্রেষ্ঠ সুলতান ভাবা হয়। আলাউদ্দিন হোসেন শাহ, শ্রেষ্ঠ সুলতান বলা হয় তাকে। আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, তাকে শ্রেষ্ঠ সুলতান মনে করা হয়, আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ, শাহী সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর শ্রেষ্ঠ সুলতান হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে আমাদের 57 মিনিট হয়ে গেছে। আমরা এখন কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা আজকে এই যে বই থেকে প্রশ্ন অ্যানালাইসিস করব। আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বই, যেটা খুব সজ্জিতভাবে সাজানো আছে। আপনারা যারা সংগ্রহ করেছেন তারাও বের করতে পারেন প্রশ্নগুলো, আর যারা এখনো সংগ্রহ করেন না তারা আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বইটা সংগ্রহ করবেন, কারণ এই বই থেকে আমরা কি করব? আমরা প্র্যাকটিস করব। ওকে, ওকে, তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। এবার আমরা ওকে, আমাদের প্রশ্ন দেখেন। প্রথমে বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে, আমরা একটু প্রশ্নগুলো আমরা দেখব। দেখেন প্রথম প্রশ্নটাতে কি দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নটা একটু দেখি। আমরা এরপর থেকে কিছুদিন পর থেকে আমরা স্লাইড তৈরি করব প্রশ্নের জন্য, তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালাহ নামে পরিচিত ছিল? যাকে শাহী বাঙ্গাল বলা হয়, মানে গোটা বাংলাকে একত্রিত করে তিনি শাসন করেছিলেন, বাঙালি জাতীয়তাবাদের জনক। হ্যাঁ, শাহী বাঙ্গাল। কোন শাসক হবে বলেন তো? 1 নম্বর উত্তর কি হবে? এই যে উত্তর দেওয়া শুরু হয়েছে, থ্যাংক ইউ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, থ্যাংক ইউ। আমি কয়েকটা কমেন্ট পড়বো, একটু দ্রুত কমেন্ট করেন। লিজা, থ্যাংক ইউ, হয়েছে। সিনথিয়া, থ্যাংক ইউ। তানিয়া, রাজু আহমেদ, ঝরাপাতা, থ্যাংক ইউ। প্রত্যেকটা প্রশ্ন 30 সেকেন্ড করে সময় নেব, বেশি নেওয়া যাবে না। মনিরা, মিষ্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নাজনীন, সবাই নম্বর দিয়ে উত্তর দিবেন, 1 খ এইভাবে দিবেন, তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, কোন শাসকের আমলে 2 নম্বর প্রশ্ন,
2 কোন সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন? 30তম বিসিএসে এসেছিল। 2 2 2 2 2 সবাই 2 চলে যান। 2 মনে না থাকলে চাকরি করো। আচ্ছা 2 2 2 2 নাম্বার কি হবে? এই 6টা বাদ দেন, এগুলো আমরা আসলে স্লাইড তৈরি করবো এক সময়, তখন আপনাদের একটু কনফিউশন দূর হবে। 2 নাম্বার উত্তর দেন। এই যে সবার উপরে যেটা 2 আছে, 2 কি হবে? সি, ইয়েস। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কি করেছিলেন? বাংলা জয় করেছিলেন। বাংলা জয় করেছিলেন। এই যে লক্ষণ সেনকে যে পরাজিত করেছিলেন, লক্ষণ সেন পালিয়ে কোথায় গিয়েছিল জানেন? শেখ হাসিনার মতো ভারতে গিয়েছিল। ওকে 2। তাহলে আমি কমেন্টগুলো দেখতেছি। গ মিস্ট লিজা, লিজা, সাজেদা, অভিষেক, তৃপ্তি, তানিয়া, সম্তি বসু, নাজদিন, থ্যাংক ইউ। এবার একটু 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন, বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বাংলায় কে করেন? বাংলায় কে করেন একটু দেখেন তো। 3 নম্বর প্রশ্ন, সবাই অ্যান্সার করেন। 3 নম্বর প্রশ্ন, একটু দ্রুত বলেন। 3 এর ক অনেকে অ্যান্সার করেছেন। হ্যাঁ, বখতিয়ার খলজি। হ্যাঁ 5-7 মিনিট দেরি হবে। তোমাদের আছে না? তাহলে লাইভ আমি কেটে দেবো না? কি করবো? 2 মিনিট প্রাইমারি কেটে বসো। ওকে, বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? কে হবে? এটা আপনারা জানেন, সবই একই উত্তর হচ্ছে, সেটা হলো বখতিয়ার খলজি। 1204 থেকে 1204 থেকে তিনি সূচনা করেছিলেন। 1204 থেকে সূচনা করেছিলেন। থ্যাংক ইউ। ওকে, এবার 4 নাম্বার কমেন্ট আমি দেখতেছি না, কমেন্টগুলো আপনারা করেন। 4 নাম্বার প্রশ্ন, সুলতানি আমলে বাংলার রাজধানী কোনটা ছিল? 4 নাম্বার জাহাঙ্গীরনগর, নো। গৌড়, নো। ঢাকা, নো। উত্তর কি হবে? সোনারগাঁও। উত্তর হবে সোনারগাঁও। 4 নাম্বার কি হবে? 4 নাম্বার 4 গৌড় হবে না, সুলতানি আমলে গৌড় হবে না। সুলতানি আমল, হ্যাঁ সোনারগাঁও। হ্যাঁ, গৌড়ও রাইট আছে, গৌড়টাও রাইট। এটা একজন কমেন্টে লিখেছেন, তার কমেন্টটাও আমাকে আমি ভুল ধরতে পারবো না। এই যে আলাউদ্দিন খলজির আমলে সোনারগাঁও রাজধানী ছিল। আলাউদ্দিন হোসেন শাহর আমলে, আলাউদ্দিন হোসেন শাহর আমলে ছিল। রাইট, এটাও রাইট। তাহলে ক আর ঘ এটা রাইট। ক আর ঘ যারা অ্যান্সার করেছেন তাদের উত্তর হয়েছে ক আর ঘ। ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল কোন সুলতানের? হাফিজের সাথে, আচ্ছা হাফিজের সাথে পত্র আলাপ হয়েছে কোন শাসকের? হাফিজের সাথে পত্র আলাপ হয়েছে, এটা একটু বলেন তো আমাকে। প্রশ্ন এখন 5 নাম্বার কে উত্তর পারেন বলেন। ক, ইয়েস, গিয়াসউদ্দিন আজম শাহ। আমরা আর কয়েকটা বিসিএস এর প্রশ্ন দেখব, ঠিক আছে? এইদিকে আছে আমাদের, এই লাইনে। এটা দ্রুত আমাদের দেখতে হচ্ছে, কারণ আমরা তো সময় পাবো না। আমি একটু এদিকে যাই এখন। 6 নাম্বার একটু বলেন তো, কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ বাঙ্গালা নামে পরিচিত ছিল? কোন শাসনের আমলে? কোন শাসন বলেন? বাঙ্গালা, একটু আগে পড়েছিলাম, মনে আছে? বাঙ্গালা। 6 নাম্বার, একজন শাসক ছিল, তার উপাধি ছিল শাহ ই বাঙ্গাল। ঠিক আছে? তাহলে কোন শাসকের নাম? 6, মুসলিম শাসন। কার আমলে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওকে, বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার
অঞ্চল বলা হয়, এটা আপনারা জানেন। 360 আউলিয়ার অঞ্চল বলা হয় কোনটা বলেন? আরেকটাকে বলা হয় 12 আউলিয়ার শহর। একটা শহরকে 12 আউলিয়ার শহর বলা হয়, আউলিয়া 12 আউলিয়ার শহর। আরেকটা হচ্ছে 360 আউলিয়ার শহর। এবং মজার বিষয়, তারা প্রাচীন জনপদে একই অংশের ভুক্ত ছিল, একই অংশের অন্তর্ভুক্ত ছিল, একই অংশের অন্তর্ভুক্ত ছিল। 7 নাম্বার অ্যান্সার করেন একটু। অচেনা পাখি, থ্যাংক ইউ। জান্নাতুল শারমিন সিলেট, থ্যাংক ইউ। সিলেট। আর 12 আউলিয়ার শহর হচ্ছে চট্টগ্রাম। আর এই চট্টগ্রাম এবং সিলেট দুইটাই কিন্তু ছিল হরিকেল জনপদের অংশ। হরিকেল জনপদের অংশ। এরপরে একটু দেখেন 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা জয় করেন? আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা জয় করেন? এটা কিন্তু 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা জয় করেন? এটা 40 বিসিএস এর প্রশ্ন। উত্তর কি হবে বলেন? 8 নাম্বার। হ্যাঁ, এটা হলো রাহা ভুইয়া, আমাদের বিভাগ সিলেট, থ্যাংক ইউ। সিনথিয়া চট্টগ্রাম। হ্যাঁ, 8 নাম্বারটা কি হবে বলেন? 8 নাম্বারটা কি হবে? 8 নাম্বার, 8 নাম্বারটা হবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। হ্যাঁ, ঘ, অনেকেই লিখেছেন, থ্যাংক ইউ। 8 নাম্বার হবে ঘ, 1498 থেকে 1519। 1498 থেকে 1519, 1498 থেকে 1519। উত্তর হবে ঘ, 1498 থেকে 1519। ওকে, থ্যাংক ইউ। অনেকেই অ্যান্সার করা শুরু করেছেন। স্যার শেষ পর্যন্ত ক্লাসটা করতেছি, বই দিন কিন্তু। হ্যাঁ দিব। আরিফ খান, আপনি অ্যাক্টিভ হন, আপনিও বই পেয়ে যাবেন। শেয়ার করেন, আমাদের ইয়েতে নিয়মিত কমেন্ট করেন, ফলো করেন, ঠিক আছে? তাহলে আপনিও বই পেয়ে যান, সবাই পাবেন। যারা অ্যাক্টিভ মেম্বার তারা সবাই পাবেন। আজকে 60 জনের নাম ঘোষণা করা হবে, ঠিক আছে? 60 জনের নাম, কোন সেই ভাগ্যবান 60 জন যারা অ্যাক্টিভ ছিল এবং বই পেয়েছেন, তাদের নাম ঘোষণা করা হবে। আপনারাও অ্যাক্টিভ হন, আপনারাও পাবেন। এবার 9 নম্বর প্রশ্নটা দেখেন, বাংলায় কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? 41তম বিসিএস এর প্রশ্ন। 41তম বিসিএস প্রশ্ন, যিনি সুলতানি আমলের শ্রেষ্ঠ শাসক, যিনি সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতান, তাকেই, তার শাসন আমলকেই স্বর্ণযুগ বলা হয়। কোনটা হবে এখানে? গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি তো সুলতানি আমলের শাসক না। ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি তো প্রথম শাসক। ইলিয়াস শাহ হবে না, তাহলে হবে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহর আমলকে স্বর্ণযুগ বলা হয়। আলাউদ্দিন হোসেন শাহর আমলকে স্বর্ণযুগ বলা হয়। 9 নাম্বার, 9 নাম্বারটার অ্যান্সার কি হবে? খ দিতেছেন কেন? ও খ, ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহ, থ্যাংক ইউ। আমি ভাবিছি গ। আলাউদ্দিন হোসেন শাহ, খ নাম্বারটা অ্যান্সার, রাইট, খ নাম্বারটা অ্যান্সার। ওকে, আমি তো মার্কও করেছি। ওকে, ক্লিয়ার? তৃপ্তি দাস, আঞ্জুম আক্তার, থ্যাংক ইউ। ওকে, আমরা এবার লাস্ট 10 নম্বর প্রশ্ন চলে যাবো। আর প্রাইমারিতে 2টা কোশ্চেন আছে, এটা দেখবো আমরা। 10 নম্বরটা একটু দেখেন। প্রাচীন বাংলার সবগুলো জনপদী একত্রে করে বাংলা নামে পরিচিত করেন। প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? আমরা অসংখ্যবার এই প্রশ্নটা পড়েছি, তাই না? এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসেছিল 2010 সালে। কি হবে অ্যান্সার বলেন তো? কি হবে বলেন? কি হবে? দশ নাম্বারটা কি হবে বলেন? ক, ইয়েস, শামসুদ্দিন ইলিয়াস। শামসুদ্দিন ইলিয়াস অ্যান্সার হবে। তার উপাধি হচ্ছে শাহ ই বাঙ্গাল। শাহ ই বাঙ্গাল, শাহ ই বাঙ্গাল, শাহ ই বাঙ্গাল।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একদম শেষে আছি। হ্যাঁ, আমরা প্রাইমারি আর 2টা প্রশ্ন আছে, পরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, ওকে, আমরা এখান থেকে একটা প্রশ্ন সমাধান করি, দেখি তো। এই দিল্লি 14 নম্বর প্রশ্নটা, এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা আমরা শেষ করে দেবো, আমাদের 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এই যে দেখেন, প্রথম স্বাধীন সুলতান কে? প্রথম স্বাধীন সুলতান কে? এটা কিন্তু আমি পড়াইছি। দিল্লির প্রথম স্বাধীন সুলতান, প্রশ্নটা ভালো করে বুঝেন। দিল্লির, এখানে কিন্তু বলছে কি দিল্লির, বাংলার কিন্তু বলে নাই, দিল্লির বলেছে। দিল্লির প্রথম স্বাধীন সুলতানকে, এটা পারেন কিনা দেখি। এই যে প্রশ্নটা কিন্তু অনেকের ভুল হবে, ঠিক আছে? দিল্লির প্রথম স্বাধীন সুলতান দিল্লির প্রথম স্বাধীন সুলতান কি? এটা হবে না। ইনি 712 সালে বাংলা ভারতবর্ষ জয় করেন, মানে অভিযান করে জয়লাভ করেন, কিন্তু রাজনীতিতে বসতে পারেন না। মোহাম্মদ ঘুরি হবে না, গজনী সুলতান মাহমুদ হবে না। কে হবে? কুতুবউদ্দিন আইবেক। তিনি 1206 সালে ক্ষমতায় বসেছিলেন, 1210 সালে মারা যান। তিনি প্রথম স্বাধীন সুলতান, দাস সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে, তাহলে আমরা আজকে এ পর্যন্তই। সর্বশেষ আপনাদের জ্ঞাতার্থে যে কথাটা, সেটা হলো আপনারা অ্যাক্টিভ মেম্বার হন, নিয়মিত ক্লাস করেন, ফলো দেন আমাদেরকে, আমাদের সাথে থাকেন। অ্যাক্টিভ মেম্বারদের জন্য এই বইগুলো আপনারা ফ্রি পাবেন, ম্যাথ আছে, সাধারণ জ্ঞান আছে, ঠিক আছে? আর নিয়মিত ক্লাস হবে, আপনারা সবাই ক্লাসগুলো করলে উপকৃত হবেন। ভর্তি হতেই হবে সেটা না, কিন্তু নিয়মিত আমাদের সাথে থাকলেও আপনারা উপকৃত হবেন। আশা করি আপনারা সবই ভালো করে বুঝতে পেরেছেন। আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে রাত 9টায় যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে বই দেওয়া হয়েছে, তাদের নাম ঘোষণা স্ক্রিনে করা হবে, আপনারা সেটা অবশ্যই দেখবেন, ফলো করবেন, আর নিয়মিত আপনারা ক্লাসগুলো করবেন। ধন্যবাদ সবাই। আমাদের